দেওয়া আছে যে 500 ml হ্যাঁ হ্যাঁ বাইল স্টেনটা ড্রেনেজ হয়েছে আর কি, রাইট, ড্রেন টিউব ড্রেনেজ হয়েছে। অল অন এ এই সাডেন। হ্যাঁ, অল অন এ সাডেন, দ্যাট মিনস দ্য ডেহিসেন্স, সিভিয়ারিটি অফ ডেহিসেন্সটা কম আর কি, মানে কম মানে পার্শিয়াল হয়তো বা লিকেজ হয়েছে আর কি, যে কারণে হয়তো বা এইটা আমি চিন্তা করে ম্যানেজমেন্টটাকে আমরা সাজাইতে পারি কিনা, যেহেতু স্মল অ্যামাউন্ট লিকেজ দ্যাট উইল নট কজ জেনারেলাইজ পেরিটোনাইটিস, সো টাইপ এ এন্ড বি এর মধ্যে থাকার কথা না, উই টাইপ ক্যান। এ এন্ড বি আমি একটু পরে আসতেছি আর কি, আসতেছি, আমরা একটু পরে আসতেছি আর কি। ও স্যার, তো সেইটুকু লিখলে কি এখানে 15 মার্ক হবে? মানে তুমি যেটা বলতে চাচ্ছ সেটা আমার কাছে মনে হয়, যদি মানে আমার চিন্তা আর কি, এটা যদি 2 অথবা 2.5 দেওয়া হতো, তাহলে ওখানে স্ট্রেট ওয়ে বলে দেওয়া যেত যে ইটস এ কেস অফ, প্লেন কেস অফ ডুওডেনাল স্টাম্প ব্লো আউট উইদাউট পেরিটোনাইটিস। তাহলে আমার ম্যানেজমেন্টের ওখানে চলে আসতো প্রথমেই, তাহলে তো ওর আর কোনো ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অত বেশি থাকবে না আর কি, তাই তো? তাহলে আমার, হ্যাঁ হ্যাঁ, আমরা যদি ওইভাবে যদি ধরে নিই, তাহলে দ্যাট উইল বি এ লোকালাইজড ভ্যারাইটি, মানে সে টাইপ এ আর কি, যা আমরা একটু পরে আসছি আর কি। সহজ কথা তখন হবে যে আমরা ওখানে কনফার্মেশনের জন্য আমরা স্ট্রেট ওয়ে একটা সিটি স্ক্যান করে ফেলে দেবো, পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দেবো, আর খাওয়া দাওয়া নিয়ে কন্ট্রোভার্সি আছে আর কি, এবং ইয়ে যাবে। তাতে কি 15 মার্ক কভার করবে কিনা প্রফেসর ইব্রাহিম? আমি আমি স্যার ওই সিনারিওতে আরো স্পেসিফাই করতে চাইছি আর কি, যে আমার হ্যাঁ হয়তো হ্যাঁ টাইপ এ বির মধ্যে থাকার কথা, হ্যাঁ, এটা এ আমি অথবা বি এর মধ্যে থাকবে জি, মানে মানে অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা সিনারিও। দিয়ে, হ্যাঁ জি, ওই যে ড্রেনেজ সিনারিও, অ্যামাউন্টটা দিয়ে, জি। হ্যাঁ সিনারিওতে যেহেতু অন্য কোনো সিমটমস নেই, তার জ্বর নাই, পেইন নাই, ইত্যাদি ব্যাপার স্যাপার নেই, সেটা করা যাবে আর কি, কিন্তু মার্কটা কিন্তু 15। মানে আমার কথা হচ্ছে ওইখানে আর কি, মানে আমার কথা হইতেছে যে এইটা পড়ার সাথে সাথে মনে করে নিতে হবে যে তোমার কাছে মাস্টার জানতে চাচ্ছে যে এই ধরনের একটা কন্ডিশন হলে কি কি হতে পারে, যেটা একটু আগে প্রফেসর ইব্রাহিম বললেন যে আমাদের কি প্রবলেম হতে পারে, এবং সেইগুলোই হচ্ছে চ্যালেঞ্জ, এবং সেইগুলো সে ম্যানেজ করতে পারবে কিনা। মানে অল আউটকাম চিন্তা করে আমাদের ম্যানেজমেন্টটা হ্যাঁ সাজাতে হ্যাঁ হবে। হ্যাঁ 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 ওকে হ্যাঁ। স্যার। প্রফেসর ইব্রাহিম, আর কিছু যোগ করতে স্যার, হবে? স্যার একটা কোশ্চেন করা যাবে? হ্যাঁ শিওর শিওর। না স্যার ঠিক আছে, আপনি সবই নিউট্রিশন, মেনশন করেছেন, তবে একটা জিনিস শুধু খেয়াল রাখতে হবে হুম যে while during a distal gastrectomy for gastric cancer, the transection of the distal part of the stomach should be free of tumor. কারণ যদি টিউমারের মধ্যে ট্রান্সলেশন করে ওখানে যদি তার স্টামটা ক্লোজ করে, ওইগুলো কিন্তু আবার লিক করবে, কাজে ওই পয়েন্ট একটু অ্যাড করতে হবে এখানে, আর সব পয়েন্ট ঠিকই আছে। আচ্ছা, তার মানে হলো যে ওই একটা পয়েন্ট ওখানে যোগ করে দেওয়া যেতে পারে যে দ্যাট মে বি অলসো, মানে ইয়েস, ট্রান্সলেশন থ্রু দ্য টিউমার, আমরা আসলে না বুঝেই টিউমারের মধ্যে হ্যাঁ হ্যাঁ ট্রান্সলেশন করে ওখানে স্টাম্প ক্লোজ করে দিই। ওই তো যদি যে টিউমার ওখানে থেকে যায় তাহলে কিন্তু ওই স্টাম্পটা তার লিক করবে, তার এটা যে অ্যাড করলে হয়ে যাবে, আর বাকি সব ঠিকই আছে ইনশাল্লাহ। যে জিনিসটা আমরা গত ক্লাসে ইয়ে করতেছিলাম আর কি। হ্যাঁ, কে যেন কি একটা প্রশ্ন করতেছিল, করো। স্যার নিউট্রিশনটা কি হবে? ওই যে কনজারভেটিভে তো কনজারভেটিভ এবং অটোজেনাস ড্রেনেজে হ্যাঁ অ্যাকচুয়ালি আমার টিপিএন। লাইফে ফরচুনেটলি অর আনফরচুনেটলি কোনো ডুওডেনাল স্টাম্প হয়নি, এটা ভেরি ভেরি রেয়ার থিং, মানে আমি খুব কেয়ারফুল থাকি আর কি। তবে অন্য জনের করা পেশেন্ট আমি পেয়েছি। অ্যাকচুয়ালি টিপিএন ইজ ভার্চুয়ালি ইম্পসিবল ফর আওয়ার কান্ট্রি। আমি সেই পেশেন্ট গুলো করেছি কি, একজন এন্ডোস্কোপিস্টকে দিয়ে ওকে ওই এই মানে ওই ন্যাজো ডুওডেনাল তো আর দেওয়া যায় না, ওই ন্যাজো জেজুনাল দিয়ে ওই টোটালি প্যারেন্টাল মেনটেন করতে পারিনি আমি আর কি। প্রফেসর ইব্রাহিম, ওরা বলতে চাচ্ছে যে বইয়ের স্ট্যান্ডার্ড কথাবার্তা অনুযায়ী তো এই পেশেন্টের কিন্তু টিপিএন এ চলে যাওয়া উচিত আর কি, এবং তাই যদি যায় তাহলে তো একটা লম্বা সময়ের জন্য 1 মাস 1.5 মাস, তাহলে এটা কি আমাদের দেশের জন্য বাস্তবসম্মত হবে কিনা আর কি, মানে তাই ওরা জানতে চাচ্ছে। এটা ডিপেন্ড করছে সিচুয়েশনের উপরে, যে আমি যে তিনটা সিচুয়েশন বললাম তার তিনটা সিচুয়েশন কিন্তু আলাদা করে লিখবে। একটা হতে পারে যে আমার হাসানের গাছ অফ ফ্লুইড তার বেড়ে গেছে, এখন there is no evidence of localized or generalized peritonitis, patient is hemodynamically stable and there is no স্ট্যাবল feature of স্ট্যাবল, peritonitis, I shall go through this conservative approach, যেটা আপনি দেখেছেন এখানে। রাইট। নাম্বার ওয়ান, এখানে টিপিএন আসবে, কারণ টিপিএন 200 বেশি দেওয়া লাগে না, এবং এই ক্ষেত্রে 200 মধ্যে হিল করে যাবে তাহলে উল্টা।
আর সেকেন্ড যেটা হয় যে পার্সিস্টেন্ট ড্রেনেজ যদি তার হতেই থাকে, সেই ক্ষেত্রে আমাকে এই অ্যাপ্রোচে যেতে হবে, সাথে আমাকে যদি টিপিএন না করতে পারি, আমাকে আসলে একটু গো ফর এ কন্ট্রোল ফিস্টুলা, অথবা আসলে একটু গো ফর ফিটিং যেটা নষ্ট হবে। মানে এই বিটা আর কি, সেগুলো রাইট, সেটা অ্যাকচুয়ালি আমার যোগ করা উচিত ছিল আর কি। তার মানে যদি ওটা না করা যায় তাহলে আলটিমেটলি উই হ্যাভ টু গো ফর ওই বি অপশন এন্ড আলটিমেটলি দি ফিটিং যে নষ্টমী, রাইট, মানে ওটা অ্যাড করা ভালো আর কি। আচ্ছা, এখন এখানে বলতেছে যে আর হাউ স্যার যদি পারকিউটেনাস ড্রেনেজ করা হয় তাহলে কি হবে নিউট্রিশনটা স্যার? পারকিউটেনাস ড্রেনেজটা তখনই করা হবে যখন দি কালেকশন ইজ লোকালাইজড এন্ড উই আর অ্যাকসেপ্টিং দ্যাট যে দেয়ার ইজ নো জেনারেলাইজ। সেক্ষেত্রে তো আমার কাছে মনে হচ্ছে যে নেজোজেজুনাল দিয়ে ওকে খাওয়া দেওয়া যাবে না, প্রফেসর ইব্রাহিম? ঠিকই বলছেন আপনি, যে ওকে পারফরমেন্স ড্রেস করার পরে ইট কন্ট্রোল যদি হয়ে যায়, হুম, তাহলে ইন দ্যাট কেস আমি এনপি করে রাখবো ফর 2 উইকস, এবং ওই সময়টা আমি থেকে টিপিএন দিব, হ্যাঁ, এগুলো হিল করে যাবে, থাকবে না। রাইট, ঠিক আছে। এটাই আমরা করবো আর কি। এখন থার্ড কোশ্চেনটা হচ্ছে, এটা হচ্ছে 5 মার্ক, যে হাউ ইউ ক্যান প্রিভেন্ট ইট। তার একটা হইতেছে যে অ্যাভয়েডিং দি রিস্ক ফ্যাক্টরস ফর স্ট্যাম্প, মানে যতগুলি আছে আর কি, এবং পার্টিকুলারলি বেলিয়ান ল্যাবে কিন্তু একটাই বলা আছে, দ্যাট ইজ অ্যাভয়েডিং দি ডিস্টাল ডুওডেনাল অবস্ট্রাকশন। এর কারণটা তারা বলতেছে যে আমাদের তো ডিস্টাল গ্যাস্ট্রিকটমি করার পরে স্ট্যান্ডার্ড হইতেছে উই আর গো ফর রোয়েন ওয়াই বাইপাস। এই যে লং একটা লুপ, এইটা প্রায় সময় কিন্তু কিঙ্কিং হয়ে যায়, এবং এই কিঙ্কিংটার জন্য না হয় মানে অত্যন্ত লং না রাখার কথা আর কি। আর যদি দেখা যায় যে ডুওডেনাল স্ট্যাম্প সেফলি ক্লোজ করা যাচ্ছে না নানা কারণে আর কি, সেই ক্ষেত্রে উই ক্যান গো ফর অল্টারনেট মেথডস। তার একটা হচ্ছে নিসেন ক্লোজার এন্ড আদার ইজ দি ব্যানক্রফট। কি সেটা আমরা ওখানে আসছি। and utmost care is taken during the closure of the duodenal stem, particularly not too tight, not too loose. আমি অ্যাকচুয়ালি যতবারই করি যে হাত দিয়ে আমি ধরি না, and avoid any source of hematoma formations এবং ডিভাস্কুলারাইজেশন। ওই যে ডুওডেনামকে যখন আমরা মোবিলাইজ করি, সে সময় কিন্তু ওটাকে এমন ভাবে খুলে ফেলে দিই আর কি, যে ওটার ভাস্কুলার কি নাও থাকতে পারে আর কি। and particularly if the stapler is used, the current guideline is that you have to go for both the leak test and overshoot, particularly in this step. ডুওডেনাল স্ট্যাম্পে আমরা স্টাপলার ব্যবহার করলে গাইডলাইন হচ্ছে ইউ আর টু চেক ইট বাই লিক টেস্ট এন্ড সুচার লাইন মাস্ট বি ওভারশিওন এন্ড নিউট্রিশনাল স্ট্যাটাস মাস্ট বি মেনটেন ইন অপটিমাম স্টেজ। মানে আর কি কিছু যোগ করা দরকার আছে কিনা এখানে? এগুলো সবগুলো কিন্তু বইতে নেই। বইতে মানে বইতে তো স্যার বই, এখানে লিক টেস্টটা আমি তো কিভাবে আর করবে? আমি জানি না, আমি কোনদিন করি নাই আর কি। বেলিয়ান ল্যাবে খালি একটাই দেওয়া আছে, ওই বিটা আর কি। আর কিছু অ্যাড করতে হবে প্রফেসর ইব্রাহিম? মারগুপ স্যার কি জয়েন করতে পারছেন? স্যার কি বুঝতে পারছে? স্যার ব্যাংক্রাফট ক্লোজারটা একটু বলবেন স্যার। এই পরেরটাতেই আছে, এখানে আর কিছু অ্যাড করতে হবে বা বাদ দিতে হবে। পার্টিসিপেন্ট ওরা কিছু অ্যাড করতে চায় কি, আর কিছু? হ্যাঁ স্যার, আপনি কি জয়েন করতে পারছেন স্যার? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওই স্যার আবার ওই কথা বোধহয় গলা একটু ভেঙে গেছে আর কি। স্যার অকট্রিওটাইড, তো স্যার এটা ডোজ আমরা জানি না। আমি কোনদিন দিইনি। আর কিছু অ্যাড করতে হবে কিনা এখানে? ডোজ যদি জানতে চাইলে
এখনই পার্টিসিপেন্টরা কিছু মোবাইলে ঢুকেছিল। বলুক, পার্টিসিপেন্টরা কিছু অ্যাড করতে হ্যাঁ চাই কিনা? হ্যাঁ হ্যাঁ, মার্গুপ স্যার ওখানে জয়েন করা বোধহয়, গলায় বোধহয় ফ্যারিঞ্জাইটিস নাকি একটা হয়েছে। আর কিছু জয়েন করতে চাও তোমরা? তাহলে যদি জয়েন করতে না চাও তাহলে আমরা ওখানে চলে যাই। একটু একটু বলবো? হ্যাঁ শিওর, বলার জন্যই তো তোমাদেরকে ডাকা। না না, আমি ঠিক আছে। একা একা ওরা বললে ওরা লাভ কি যে হবে? ওরা যেটা যেভাবে শুরু করতে পারবে আর কি, আমি মনে করি যেভাবে শুরু করলে ভালো হয়। প্রথম কথা, হ্যাঁ নাম্বার ওয়ান, হ্যাঁ যখন একটা একটা প্রসিডিউরাল কমপ্লিকেশন আমি অ্যাভয়েড করতে চাইলে আমাকে প্রথম যেটা আমাকে মাথায় রাখতে হবে যে আমি রোগীদেরকে ঠিকমতো অ্যাসেস করতে পারছি কিনা। সো ফার্স্ট নাম্বার ওয়ান পয়েন্ট যদি আমি বলি, অ্যাসেসমেন্ট অফ দ্য ফিজিবিলিটি অফ দ্য অপারেশন, এই রোগীটাকে ট্রান্সলেশন করা যাবে কিনা উইথ এ টিউমার ফ্রি মার্জিন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার ওয়ান। আচ্ছা নাম্বার টু রাইট। হলো মেটিকুলাস ডিসেকশন। আমরা যে হাত দিয়ে ইচ্ছা মতো ঘাটাঘাটি করে ছাড়াই নিয়ে আসি, এটা করা যাবে না। ইট হ্যাভ টু গো ফর মেটিকুলাস ডাইসেকশন, যাতে করে আমাদের কোনো লেয়ারে কোনো রকম ইনজুরি না হয়। নাম্বার থ্রি হচ্ছে হেমোস্ট্যাসিস। অ্যাডিকুয়েট হেমোস্ট্যাসিস না হলেই হেমাটোমা হবে, যেটা স্যার বলেছেন অলরেডি যে হেমাটোমাকে অ্যাভয়েড করতে হবে। সো ইফ ইউ গো ফর মেটিকুলাস হেমোস্ট্যাসিস অর অ্যাবসলিউট হেমোস্ট্যাসিস যদি আমরা বলি, তাহলে কিন্তু এটা আমাদের কভার হয়ে যাবে। নাম্বার ফোর হচ্ছে অ্যাডিকুয়েট মোবিলাইজেশন। এই যে যখন আমরা আমরা ডিস্টাল গ্যাস্ট্রিক্টমি যখন করি, তখন ডিউরামকে যদি আমরা ককারাইজ মতো না করি, তাহলে কিন্তু টেনশন থেকে যাবে। এই জন্য অপারেশন করার সময় নিয়মটা হচ্ছে যে ডিউরামকে একটু ককারাইজ করে ফেললে পরে, আমি ডিউরামকে ট্রান্সলেশন করার পরে ওইখানে কিন্তু খুব একটা টেনশন আর থাকে না। টেনশন না থাকলে কিন্তু তখন আর আমাদের এই লিকটা আর হবে না। এবার নাম্বার 4.5 হচ্ছে ট্রান্সলেশন থ্রু দ্য ফার্স্ট পার্ট অফ ডিউরাম এবং ইনশিওরিং আ ক্লিয়ার মার্জিন। এই যে আমরা করি অনেক সময় নিচে থেকে নেমে আসি, এটা কিন্তু করা যাবে না। করতে হবে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউরামকে, এবং ইনশিওর করতে হবে যে আমি টিউমার ফ্রি মার্জিন আমি রেখেছি। অ্যান্ড প্রেফারেবলি আমাদেরকে ইউজ করতে হবে স্টেপলার। এখন স্টেপলিং ডিভাইস চলে আসছে। আমরা স্টেপলিং আমরা ইউজ করি, তাহলে স্টেপলিং গিভস অ্যাস এ ইউনিফর্ম ক্লোজার, অ্যাট দ্য সেম টাইম ইট প্রিভেন্টস স্পিলেজ। যে কোনো ধরনের স্পিলেজ কিন্তু আমাদেরকে ওই জায়গাটায় লিক করার প্রবণতা বাড়িয়ে দেয়। সো আমি স্টেপলার যদি আমি ইউজ করতে পারি, মানে পারফেক্টলি ইউজ করতে পারি, তাহলে কিন্তু দেখা যায় ইনসিডেন্সটা কমে যায়। নাম্বার 6 হচ্ছে অ্যাভয়েড কিঙ্কিং অফ দ্য অ্যাফারেন্ট লুপ, যেটা স্যার বলেছেন অলরেডি। ওই যে অ্যাভয়েডিং ডিস্টাল রিটনাল অবস্ট্রাকশন, ওইটা যে 4 পয়েন্টটা কার্সারের নিচে যে পয়েন্টটা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যে অ্যাভয়েড কিঙ্কিং অফ দ্য অ্যাফারেন্ট লুপ, মানে অ্যাফারেন্ট লুপটা যে কিঙ্কিং যেন কোনো ভাবে না হয়, বা অবস্ট্রাকশন না হয়, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। And number 7 is that it'll ensure that the drain is not in contact with the stump. আমরা ড্রেনটা যখন রাখবো, যদি যে আমরা রেখেছি, ওই ড্রেনটা যেন কোনোভাবে যেন স্টাম্পের যেখানে আমি ক্লোজ করেছি সেই ক্লোজারের কাছাকাছি না থাকে। ওটা কিন্তু তার লিক করার প্রবণতা বাড়িয়ে দিবে। আর লাস্ট পয়েন্ট ইজ দ্যাট ইফ আই এম ইন ডাউট যেটা স্টাম্প ব্লক করতে পারে, তাহলে সেক্ষেত্রে আমাকে আগেই একটা কন্ট্রোল ফিস্টুলা করে দিয়ে আসতে হবে। সেটা আমরা একটা টিচু দিয়ে করতে পারি, বা আমরা একটা ফলিক ক্যাথেটার দিয়ে করতে পারি। সো ইফ ইউ আর ইন ডাউট, ইউ জাস্ট গো ফর এ কন্ট্রোলড ফিস্টুলা। তারপরে অ্যাটলিস্ট আই শুড এবল টু able all the digesters following the leakage of the stump. কন্ট্রোল ফিস্টুলা থাকলে এমনিতে স্টাম্প তার লিক করবে না, বিকজ কন্ট্রোল ফিস্টুলা যখন আমি করবো, তখন ভিতরে কিন্তু আর কোনো টেনশন থাকে না। দ্যাটস অল অফ মাই পয়েন্টস। আমি এগুলো অ্যাড করে নিছি। আপনি 9টা পয়েন্ট বলেছি আর কি, আপনি সব বলেছেন, আমি তো একটু মডিফিকেশন করে না দিলাম, না না না, সাজিয়ে বলে অনেক আর কি, জাস্ট কিছু না। অনেক কিছু অল add পয়েন্টস ইজ করেছি। দেয়ার। কিছু আমি এখানে ইয়ে করে ওরা কি নিয়েছি। আমার কথা বুঝতে পারছে? এই স্যার যতগুলো বললো তোমরা কি বুঝতে পেরেছো? আমি কিন্তু ওইগুলো দাঁত দিয়ে পাশতে যাই নাই আর কি, মানে আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, তার জন্য তো ডিসকাশন দরকার। মানে উনি ইম্পর্টেন্স দিয়েছেন ডুয়েডেনাল স্ট্যাম্প অ্যাপ্রোপ্রিয়েট মোবিলাইজেশন, তা না হলে ওখানে ভাস্কুলারিটি চলে যাবে, এবং ডিভিশন সাইটটা যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়, ড্রেইনটা যেন জায়গা মতন দেওয়া হয়, যেন ওর কন্ট্যাক্টে না আসে। অল দিজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। আর কিছু জানার আছে তোমাদের? তাহলে আমরা আগাই। ওই যে ওই আশা, যে হ্যাঁ, যে এই স্টোমাক যখন তারা ইয়ে করে, স্টোমাকের মোবিলাইজেশনটা ইম্পর্টেন্ট। অনেক সময় ওই একটু
মানে মনে করতে ঠিক আছে আমরা লেফট গ্যাস্ট্রিকটা থাকো, লেফট গ্যাস্ট্রিক ডিভিশন না করলে ওই স্টোমাকটা নিচে নামে না, না না তখন অ্যানাস্টোমোসিসটা কিঙ্কিং বেশি হয়, দুর্দান্ত নিয়ে ঠিকই গেলে বলছেন পরে। আপনি স্যার, রাইট হ্যাঁ, রাইট রাইট। সেটা অনেক সময় কেউ করতে চায় না, একটু দেরি করে যে ঠিক আছে দেখি, বিশেষ করে যখন একটু কনজারভেটিভ সার্জারিতে যায়, মানে রেডিক্যাল করে নাই, ঠিক আছে আচ্ছা একটু দিলাম, থাকবে কয়দিন দেখা যাক, একটা দুটো লিভ নোড আছে, রক্ত হয়ে গেছে, তাড়াহুড়ো আছে, অনেক কিছু, কিন্তু ওটা না করলে পরে ওই যে ডিওডেনাল ব্লকটা যেটা সেটা কিন্তু হতে পারে আবার একটু। কিন্তু আরেকটা যেটা আছে যে গ্যাস্ট্রোজেস্টমি যেটা করলেন সেখানে তার পরে মানে ইনফারেন্ট অবস্ট্রাকশন থাকতে পারে, সেগুলো খেয়াল করতে হয় যে আমি যে অ্যানাস্টোমোসিস করতেছি এরপরে আর কোনো কিছু প্রবলেম আছে কিনা, বা এরপরে ইন্টেস্টাইন ফ্রি আছে কিনা, না সেগুলি এনশিওর করতে হবে যে হ্যাঁ এটা ঠিক কোনো যাচ্ছে। তারপরে তো হচ্ছে যে যেটা বলছে যে ওই ছেলেটা যেটা বললো যে এই অ্যানাস্টোমোসিসটা এখানেও তো গন্ডগোল আছে, এখানেও তো ইয়ে হতে পারে, লিকেজ হতে পারে, এটা তো আপনার মাথার মধ্যে সবসময় থাকতে হবে। যদিও সিনারিও ইজিয়ে, কিন্তু মাথার মধ্যে সবসময় থাকতে হবে যে যে কোনো জায়গায় যত জায়গায় আমি টাচ করছি বাট করি নাই, যে কোনো জায়গাতে একটা গন্ডগোল হতে পারে। হ্যাঁ এটা মনে রাখলে পরে তখন ইয়ে হয়ে যাবে। এবং ডিসকাশন বলে মানে ডায়াগনোসিসের বেলায় ওইটা একটা বড় ইম্পর্টেন্ট ইস্যু, যে কোথায় লিকেজ হচ্ছে এবং কি জন্য লিকেজ হচ্ছে, দুইটা পার্ট আছে। যে লিকেজটা কেন হচ্ছে এবং ঠিক কোন জায়গাটা দিয়ে হচ্ছে, আপনি যে অ্যাপ্রোচ করবেন, মানে সাথে গেলে আপনি যদি করতে চান বা কনজারভেটিভ গেলে পরেও আপনার একজ্যাক্ট সাইডটা বুঝতে হবে, টোটালি বেরিয়ে হয়ে গেছে, ব্লড হয়ে গেছে না পার্শিয়াল হয়েছে, এটা কি ওখানে যদি ইয়ের জন্য হয়ে থাকে, ইসকেমিক কোনো কারণে হয়ে থাকে, অথবা ডিসিশন করার সময় আগে একটু ছিঁড়ে গেছিল সেটাই আছে, আমরা এবার ওভারসিউ করছেন সেটা হয়েছে, ওখানে হয়তো একটা জায়গায় স্টিচ একটু বেশি শক্ত হয়েছে, আর জায়গায় ঠিক আছে ওই জায়গাটা ঠিক ইয়ে হয় নাই, তার মানে এটা ব্লোয়ার মানে টোটালি একদম ইয়ে হয়েছে না, একটু বড় হয়েছে সেজন্য এটা লিকেজ হচ্ছে। কিন্তু ধরে নিতে হবে যে কিছু না কিছু পার্ট ওখানে গন্ডগোল আছে, সবগুলি এক সমান না, এবং সেজন্য কিছু কিছু পেশেন্ট কিন্তু অনেক কিছু পেশেন্ট কিন্তু কনজারভেটিভ অ্যাপ্রোচ হয়ে যায় কারণ ছোট্ট লিকেজ আছে। 92% পর্যন্ত তারা বলেছে। হ্যাঁ, তাহলে বাকিগুলো হয়ে যায়। হ্যাঁ তাহলে পরে ওই আশা রেখে করতে হবে, কিন্তু মাথায় একটা বুঝতে হবে যদি এটা করা যায়, কোনো ডাই দিয়ে যদি টেস্ট করা যায় যে হ্যাঁ ওদিক দিয়ে আসতেছে, কদিন পরে দেখবেন যে এটাও করতেছে, যে ঠিক আছে দেখি কি হয়েছে, আচ্ছা, অস্টিওপ ওটার দিয়ে কথা দেখি কিন্তু কি বলা হয়েছে। আছে হ্যাঁ, স্যার, হ্যাঁ আছে 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 বলা তাহলে আছে। পরে আপনি বোঝা যাবে যে ঠিক এতটুকু জায়গা দিয়ে আসতেছে। বাট এখন যেহেতু সিটি এমার্জেন্সি করে স্ক্যান এসে বোঝা গেছে যেতে তো পারে। ওটা মানে আর লাগে হ্যাঁ, না তাই বলতেছে আর কি, বাট ওটা আছে, বলা আছে, বলা আছে ওখানে। আচ্ছা, আমরা এখন যদি দেখি যে কোনো কারণে যদি particularly if the duodenal stem is scarred or small, then we can go for alternate technique. তার একটা হচ্ছে নিসেন, কি সেটা, সেটা হলো ওই স্ট্যাম্প ইজ এ অ্যানাস্টোমোস, মানে পার্টিকুলারলি এত দুইটা হলো, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা আর কি, মানে যে পোর্শনটা লাইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য প্যানক্রিয়াস ওই পোর্শনটাতেই মোবিলাইজ করা ঝামেলাজনক হয় আর কি। সো ইন সাচ কেসেস the anterior wall can be anastomosed with the pancreatic capsule, মানে এটাই হচ্ছে নেসেন টেকনিক্স অফ ডুওডেনাল স্টেম ক্লোজার। এন্ড আরেকটা হচ্ছে ব্যানক্রফট। এই ব্যানক্রফটটা হইতেছে যদি কোনো কারণে দেখা যায় যে অত্যন্ত বেশি স্কার্ড হয়ে গেছে, তখন এই স্টমাককে উপরে কাটতে হবে, কিন্তু এই স্টমাককে যদি অ্যান্ট্রাল কার্সিনোমা হলে তো এটা করা যাবে না আর কি, করে এর মিউকুজাটাকে বের করে ফেলতে হবে। এই মিউকুজা বের করে ফেলে এই মিউকুজের সাথে এর মানে কাছে করছে আর কি, আমি লাইফে কখনো করিনি আর কি, মানে এইভাবে তারা কাটছে, এই যে এইভাবে এইখানে এটা হলো স্টমাকের মিউকুজা, আর মৃত্যুটা আলাদা করে হ্যাঁ ক্লোজ হ্যাঁ হ্যাঁ করছে। হ্যাঁ 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 জি স্যার, মানে এটা হচ্ছে দুটো টেকনিক, তার ওই নিসেন বহুবারই করতে হয়েছে আমার আর কি, বাট ব্যানক্রফট আমি কখনো করিনি। আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগাই যাই। এটা যদি এইরকম একটা সিনারিও দেওয়া হয়
a 50 years old male underwent open lower D2 gastrectomy for the antral carcinoma of the stomach with Roux-en-Y gastrostomy by stapling. 10 hours after operation, his condition deteriorated with blood pressure 80 by 50 and pulse rate was 110 per minute, and intra-abdominally placed drain tube showing almost fresh blood amounting 500 operation, মানে 500 ml. Nasogastric tube also showing reddish blood. তার মানে আমরা একটা পড়েছিলাম যে অ্যানাস্টোমোসিস করার পরে অ্যানাস্টোমোটিস লিকেজ হয়েছে, তার মানে অ্যানাস্টোমোসিসটা আর নেই। তো ওইটা হলো 4-5 দিন পরে। আর এই সিনারিওটা হইতেছে এইরকম যে একটা পেশেন্টের D2 গ্যাস্ট্রেক্টমি করা হয়েছে এবং আর 10 ঘন্টা পরে দেখা যাচ্ছে যে ওর বিপি অনেক কমে গেছে, পালস রেট অনেক বেশি বেড়ে গেছে, এবং ইন্ট্রা অ্যাবডোমিনাল খেয়াল করতে হবে, নট নাসোগ্যাস্ট্রিক দিয়ে প্রায় 500 ml এর মতন রক্ত আসতেছে আর কি, এবং নাসোগ্যাস্ট্রিক টিউব দিয়ে অল্প অল্প। ফার্স্ট কোশ্চেনটা আছে, what will be your impression? Sir, reactionary hemorrhage, post-operative reactionary hemorrhage. কোন জায়গা থেকে? Sir, it may be intramucosal, it may be extramucosal. আমি ওখানে ভালো করে সিনারিওটা বড়, এটা কোন টিউব দিয়ে আসতেছে। যাবো আমরা, আস্তে আস্তে যাচ্ছি আমরা ওখানে। স্যার এখানে তো দুইটা আছে, এনজি দিয়েও আসতেছে এবং এনজি দিয়ে শোয়িং রেডিশ ব্লাড, আর ওটা হইতেছে রেড ব্লাড, ফ্রেশ ব্লাড হবে তো বটেই, তা না হলে আর কি। অবশ্যই, বাট এর সাইডটা কোনটা? স্যার অ্যানাস্টোমোটিক লাইন থেকে স্যার। হতে পারে অ্যানাস্টোমোটিক লাইন থেকে। এইটা কিন্তু আমি বানাইনি, মানে এটা একেবারে ওই ইন্টারনেট থেকে নেওয়া। মানে আমি খুঁজতেছিলাম যে ওই D2 গ্যাস্ট্রেক্টমি করার পরে এই জাতীয় কোনো কিছু পাওয়া যায় কিনা আর কি, ওই একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে, বাট এটা ওদেরই। লেফট গ্যাস্ট্রিক আর্টারি যদি ঠিক মতো বাধা না হয় স্যার। লেফট গ্যাস্ট্রিক আর্টারি বাধা না হয়, অথবা যদি বাধার পরে যদি এটা স্লিপেজ হয়ে যায়, লিখে স্লিপেজ হয়ে যায় যদি। না, যে কোনো আর্টারিতেই। জি স্যার, D2 গ্যাস্ট্রেক্টমি মানে ফিডিং ভেসেলের ওখান থেকে স্যার, যেহেতু D2 করা হয়েছে, সো ওই 10 আওয়ার্স পরে একবার পেশেন্ট হেমোরেজিক শকে চলে গেছে, সো স্যার মেজর ভেসেল গুলো চিন্তা করা যায়, যেহেতু ফিডিং D2 গ্যাস্ট্রেক্টমি তো ফিডিং ভেসেল পর্যন্ত লাইগেশন করেছে, তো এই মেজর ভেসেলের কথা আমরা চিন্তা করছি। পরে ড্রেন টিউব দিয়ে যে 500 ml কালেকশন স্যার। তাহলে আমরা ওখানে লিখবো কি কি আর কি, সেটাই বলো না, লিখতে হবে না? Slippage of ligature from artery. আচ্ছা, তাহলে আমরা বলতে চাচ্ছি যে মাই ইমপ্রেশন ইট ইজ এ রিঅ্যাকশনারি hemorrhage most likely due to slippage of the ligature of the left gastric artery, তাই তো বলতে চাচ্ছ? আর সবগুলোই তো বান্ধা হয়েছে, কাটা হয়েছে আর কি, যে কোনো একটা একটু যাইতে পারে, দ্যাটস রাইট আর কি। বাট একটুখানি খেয়াল করতে হবে যে আমরা যদি D2 গ্যাস্ট্রেক্টমি করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্টমাকের অংশ কিন্তু খুব অল্প আসছে আর কি, ওখানে আসতে পারে, দ্যাটস রাইট। মারগুপ স্যার, এখানে আগে অ্যানাস্টোমোসিসের কথা বলতে হবে, কারণ দুই দিকে যাচ্ছে। আচ্ছা তাহলে শুধু প্রথমে লেফট বলবো, গ্যাস্ট্রিক হলে পরে যদি অ্যানাস্টোমোসিস ঠিক থাকে তাহলে পরে ইয়ে দিয়ে আসবে না, আসলেও একেবারে নর্মাল অ্যামাউন্ট আসবে, ভিতরে ঢুকবে না। প্রফেসর ইব্রাহিম কি বলবে ওরা? জি, ওরা এই কথাই বলবে, কারণ যদি দুই পাশ দিয়ে আসে, ডেফিনেটলি ইট ইজ কামিং ফ্রম দ্য অ্যানাস্টোমোটিক সাইড। আচ্ছা, আমি এইভাবে করেছিলাম আর কি, যে ইট ইজ এ কেস অফ রিঅ্যাকশনারি
hemorrhage in due to resection, radical vascular dissection is required, and that may lead to catastrophic secondary hemorrhage. যে কোনোটা থেকে আসতে পারে। এবং সেকেন্ডটা হচ্ছে ওই মার্গুসা যেটা বললেন নাকি, যে অ্যানাস্টোমোটিক লাইন হ্যামারেজ। সেকেন্ডারি হ্যামারেজ না, রিঅ্যাকশনারি হ্যামারেজ। হ্যাঁ তাই তো স্যার, ওই যে সেকেন্ডারি বললে তো না 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 না, ওটা স্যার ওখানে ওই লিখতে যেয়ে বাদ দিয়েছে। ওই আর কিছু কি যোগ করতে হবে এখানে? স্যার না, স্প্লিন জায়গা তো ইনজুরি দুইটাই ব্লিডিং এর। জায়গা দুটোই আর কি। স্যার অন্য কোনো স্ট্রাকচার ইনজুরি, স্প্লিন ইনজুরি কি আসবে? রিঅ্যাকশনারির মধ্যে চলে যাবে না আদার্স স্ট্রাকচার। না, ও বলতে চাচ্ছে যে কোনো আদার স্ট্রাকচার, মানে একেবারে ওই সার্জনকে এতটা আনাড়ি ভাবলে কেমন করে হয়, মানে হতে তো পারি, লিভার ইনজুরি হয়ে যেতে পারে। হ্যাঁ জি। ওই মেটার কোশ্চেন কিন্তু খুব পার্টিনেন্ট কোশ্চেন। যদি আপনি হ্যাঁ। এখানে এনজিটিভ দিয়ে যদি ব্লাড না, ওই যে মেজরিটি বানতেছে তাহলে কিন্তু রোগী করতে হচ্ছে ক্যাপসুল থিওরি একটা কথা আসতো এখানে ডেফিনেটলি। কিন্তু যেখানে যেহেতু বলা আছে যে দুটো টিউব দিয়ে আসছে, তখন ওইটা সে আগে চিন্তা করবে যে অ্যানস্টোমিক লাইন থেকে তার ব্লিডিংটা হচ্ছে। কিন্তু আপনি যদি বলতেন যে শুধুমাত্র ড্রেন টিউব দিয়ে আসছে, ইনজিটিভ থেকে কিছু আসছে না, তাহলে কিন্তু স্প্লেনিক ইনজুরি কিন্তু অবশ্যই আসবে এখানে। আচ্ছা, টানার সময় ওখানে, রাইট রাইট। আচ্ছা, ওরা এইটা দিয়ে যে ডিসকাশন করেছে, আমি একটু পরে আসতেছি ওইটাই। হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস, ওই সেই একই কোশ্চেন আমরা নিয়ে করলাম। তাহলে একটা হলো ডায়াগনোসিস করা যে আসলে কোন জায়গা থেকে আসছে, তাই না? আমার কাছে মনে হয়েছে আর কি যে, কারণ এক একটার ম্যানেজমেন্ট তো এক এক রকমের আর কি, যে এটা কি ওখানে লেফট গ্যাস্ট্রিক দিয়ে আসতেছে নাকি অ্যানাস্টোমেটিক লাইন দিয়ে আসতেছে, ওই স্প্লিনিক ইয়েটা কিন্তু আমার মাথায় কিন্তু ছিল না, বাট এটা ইম্পর্টেন্ট, ওই যে টান দিলে আসতে পারে। এখন ওখানে ওরা বলতেছে যে যদি ইন্ট্রা ইন্টেস্টিনাল, তাহলে যে যদি ইন্ট্রা গ্যাস্ট্রিক হয় তাহলে ইউজুয়ালি ইট ইজ ভেনাস, মানে ওদের কথাবার্তা। আর যদি এক্সট্রা গ্যাস্ট্রিক হয় তাহলে এটা হচ্ছে আর্টারিয়াল, মানে এইভাবে তারা আগাইছে, ইন্ট্রা গ্যাস্ট্রিক হবে নট ইয়ার। তারপরে আমরা কথা বলতেছি। আচ্ছা, এখন আমাদের একটা আছে ডায়াগনোসিসের সমস্যা, যে আমরা কিভাবে ডায়াগনোসিস করব। 2 নাম্বার হইতেছে ডিসিশন নেওয়া। এই জিনিস আমার অনেকবার হয়েছে। তো এখন আমরা এটা কি করব, মানে এটা হচ্ছে ম্যানেজমেন্ট, যে এটাকে আমি কনজারভেটিভ যাব নাকি করবো না নাকি ইত্যাদি ব্যাপার। মানে এটা আমি ভাবছি আর কি যে এইগুলো সিদ্ধান্ত নিয়ে একটা প্রবলেম দাঁড়াতে পারে আর কি। তো এখন এইগুলো একটু কথাবার্তা বলতে হবে এটা, যে আমি কোন সময়ে ওটা কনজারভেটিভ থেকে এন্ডোস্কোপিক ম্যানেজমেন্টে যাব বা রি-এক্সপ্লোরেশন করব, করলে ওটা কি পদ্ধতি করবো। দিস আর দ্য চ্যালেঞ্জ, মানে আর কিছু কি যোগ করতে হবে বোধহয় এখানে, কারণ মার্ক যদি ওখানে যে 15 থাকে তাহলে তো আরো অনেক কিছু যোগ করার দরকার, অন্তত 7 মার্ক থাকবে এখানে। মানে এই প্রবলেম কিন্তু ফেস করতেই হবে, স্টমাকে সার্জারি করতে গেলে এই প্রবলেম হবে। যদি কেউ বলে তার হয় নাই, তাহলে সে মিথ্যা কথা বলে, আর না যে স্টমাকের কোনো সার্জারি করেনি। স্টমাক ইজ এ হাইলি ভাস্কুলার অর্গান, এবং এখান থেকে এই প্রবলেম গুলো বেশি ইউজুয়াল।
এবং আমরা একদম সত্যই ভাবি যে এটা কোন জায়গা থেকে আসতেছে, যে আমি কি করব, মানে আদৌ কি বা এই পেশেন্টকে কি ধরনের ইনভেস্টিগেশন করব। কারণ আমি যদি মনে করি যে এই পেশেন্টের সোর্স হচ্ছে এক্সট্রা গ্যাস্ট্রিক, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এন্ডোস্কোপি করে কোনো সাহায্য আসবে না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে আমাকে? মাহবুব স্যার কথা বলেন, প্রফেসর ইব্রাহিম কথা বলেন, তারপরে ছাত্ররা কথা বলেন। পয়েন্ট দুটো ঠিকই আছে, সোর্স অফ ব্লিডিং যেটা ঠিক আছে, ডিসিশন নেওয়াটা আসলে কিছু ইয়ে আছে, কি বলে কঠিন ব্যাপার। গাইডলাইন তো আছে, কিন্তু সেই গাইডলাইনতে আসলে মানে তারও তো ল্যাঙ্গুয়েজ একদম ইয়ে না, মানে হার্ড অ্যান্ড ফাস্ট রুল কোনো গাইডলাইন না। না ওরকম ইয়ে না আর কি। মানে এরিয়া, হ্যাজি এরিয়া বা গ্রে এরিয়া, যেখানে আবার ডিসিশন নিতে অসুবিধা, পেশেন্টের কন্ডিশনের অবস্থা, পেশেন্টের অ্যাটেন্ডেন্টের কি অবস্থা, আপনার আশেপাশে সাপ্লাই কি হবে না হবে, দিনের বেলা রাত্রে বেলা, এগুলো সব চিন্তা করতে হবে যে হ্যাঁ হ্যাঁ, এখন তো অনেক রাত হয়ে যাচ্ছে, এখন তো আমি কোনো সাহায্য পাবো না, আমি দূরে আছি, আমি কোনো সাহায্য পাবো না, আমার সঙ্গে সিস্টেম অমুক ছিল সে তো নাই, ওইটা হবে না, অথবা এই পেশেন্ট বেশিক্ষণ এক্ষুনি রাখা যাবে না, এটা ইয়ে আছে তার পেশেন্টের পজিশন, হ্যাঁ হাই প্রোফাইল পেশেন্ট, তখন চিন্তা করতে হবে যে না, ইউ হ্যাভ টু ডু সামথিং আর্লিয়ার। এরকম অংশ তো মানে কম্পেলড একটা সিচুয়েশন পড়ে যেতে হয়। প্রফেসর ইব্রাহিম ও চিন্তা করতেছে। তবে স্টেপ নেওয়ার আগে, মানে যে কোনো কিছু করার আগে খুব ইয়ে করতে হবে যে মানে ফেলিউর হওয়ার জন্য সম্ভাবনা অনেক কমে যায়। মানে মায়ের মায়ের খাওয়া সমস্যা তো হচ্ছে মায়ের খাওয়া স্যার। হ্যাঁ, আপনি এটা শুরু করলেন, তারপরে বললেন যে না এটা না হয় ওটা, এটা করতাম, এটা তো পারলাম না, ওইটা তো হইলো না, এটা তো ভুল হয়ে গেছে, এটা তো ভিতর দিয়ে কোনো লাভ হইলো না, এটা তো দেখা যাচ্ছে না। গত সপ্তাহে হয়েছে কি স্যার, একটা পেশেন্টের আমি ল্যাব কল করে এসেছি, আনকমপ্লিকেটেড, হাফ অ্যান আওয়ার সকালবেলায় করছি, কিন্তু ও কিন্তু রিকভারি হওয়ার পরেই কিন্তু সে বলতেছে যে আমার এই বুকে ব্যথা করতেছে এবং ঘাড়ে ব্যথা করতেছে। তা আমি দেখলাম যে স্যার ওখানে সবকিছু ঠিকঠাক আছে, পেন কিলার দেওয়া হলো, কাজ হলো না আর কি, টোরোডল দিল, কাজ হলো না, ওই যে কি একটা দেয় ওরা কি এখন, তা দিল, কাজ হয়। ও আল্লাহ, দুপুর বেলার দিকে ওর বউ আসছে, ইয়াং ছেলে আর কি, সে আসে চেঁচা মেসি টেসি করে ইত্যাদি ইত্যাদি ব্যাপার স্যাপার। আমাকে যাইতেই হবে, গেলাম আমি, যাইয়ে তাকে আমি বুঝতেই পারতেছি না যে এটা কিছু না, ইয়াং পেশেন্টকে, তাও সবকিছু করা হলো আর কি, ইসিজি করা হলো। আমার কাছে মনে হলো যে ওই সাবট্রামেটিস যে গ্যাসের যে আপনার কি আর কি, তো আমি বললাম যে আরে ঝামেলা না করে প্যাথোজেন দিয়ে দেখ, 100 মিলিগ্রাম। রাতের বেলায় আবার কিন্তু ব্যথা করতেছে তার, দ্বিতীয় ডোজ দেওয়ার পরে আর কোনো সমস্যা নেই। সো এই ধরনের কোনো একটা আনটুয়ার্ডস কন্ডিশন ঘটলে, আর পার্টিকুলারলি এই সার্জারি করার পরে যখন রক্ত আসতে থাকবে, সে সময় পার্টি পাগল করে ফেলে দেবে, কোনো কথাই কেন যাচ্ছে, কি হলো, কেমন করে হলো, মানে কেন হয়েছে, মানে নানাবিধ। সবচেয়ে কমন প্রশ্ন এবং সবচেয়ে রিপিটেড হচ্ছে যে কখন বন্ধ হবে। হ্যাঁ, কখন বন্ধ হবে, এবং আপনি ভুল করেছেন। প্রফেসর ইব্রাহিম ভাবতেছে নাকি ইব্রাহিম নাকি? আচ্ছা, এখন যদি এই পেশেন্টটাকে যদি আমরা যদি ম্যানেজ করতে চাই, তাহলে এইভাবে লেখা যায় কিনা যে 1 নাম্বার হচ্ছে অবশ্যই এই পেশেন্টকে কনজারভেটিভ দিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে, অ্যান্ড অল irrespective of the causes, যে কারণেই হোক না কেন, জাস্ট ইন দ্য ফর্ম অফ দি ইন্টারভেনাস সাপ্লিমেন্টেশন অফ দি ক্লটিং ফ্যাক্টর, ট্রানেক্সিমিক অ্যাসিড দেওয়া যেতে পারে, ইনফিউশনস অফ ব্লাড অর ইয়ে করা যেতে, অ্যান্ড the patient must be kept under
ক্লোজ অবজারভেশন যে এটা বন্ধ হয়ে যাচ্ছে কিনা। আমার কাছে মনে হয় এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বন্ধ হয়ে যায়, এবং যদি ওটাতে কাজ না হয় দেন উই ক্যান গো ফর এন্ডোস্কোপি, যদি যদি ইফ ইট ইজ এ কেস অফ ইন্ট্রা গ্যাস্ট্রিক, তাহলে ওখানে দেখা যাবে আর কি, বাট ওই সিনারিও দিয়ে কিন্তু তা বোঝায় না আর কি। And যদি তা না হয় তাহলে আ- আ- উম, আমাদেরকে পার্টিকুলারলি আলটিমেটলি সার্জারিতে যেতে হবে। আমার প্রশ্নটা হচ্ছে এইগুলো কিন্তু ওদের ঢুকেছে, যখনই ওটিতে কাজ না করলো তখনই কি আলট্রাসোনোগ্রাফি অথবা সিটি স্ক্যান কোনো সাহায্য করবে? মানে এই পেশেন্টকে তো আমরা ওখানে দিব আর কি, দেওয়ার পরবর্তী পর্যায়ে যদি রেসপন্ড না করতে থাকে, পার্টিকুলার পালস রেট যদি বেড়ে যেতে থাকে, বিপি যদি কমে যেতে থাকে, তাহলে তো আমাকে তখন ভাবতে হবে যে 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 কোনো জায়গা থেকে ভালোভাবেই মানে আমরা যাচ্ছি। এখন জিনিসটা হলো কি, আমরা এই মানে ওখানে কিন্তু এই যে যে যেভাবে বলতেছি আমি আর কি ওইভাবে তো এটা খোলার আগে কি আহ, দেখে নিলে কোনো লাভ লোকসান কিছু হবে? মনে হয় না আর কি। স্যার এই ম্যানেজমেন্টে স্যার হচ্ছে যেহেতু পেশেন্ট ইজ ইন স্টেট অফ এ hemorrhagic shock, so initial management will go for ABC protocol আর কি স্যার, অক্সিজেন হ্যাঁ না, ও ভলিউম তো তুমি তো দিছই। হ্যাঁ এটাই। আফটার রিসাসিটেশন স্যার মোস্ট অফ দ্য ভেনাস ব্লিডিং হলে স্যার এই যে আমাদের হচ্ছে ড্যামেজ কন্ট্রোল অ্যাপ্রোচই স্টপ হয়ে যাবে, বাট আর্টারিয়াল ব্লিডিং এর জন্য আমাকে তো অবশ্যই ল্যাপারোস্কোপিক বা ল্যাপারোটমি অ্যাপ্রোচে যেতে হবে স্যার আর কি, এটা বলতে চাচ্ছিলাম স্যার। কারণ পেশেন্ট কিন্তু স্যার শকে আছে, যেহেতু 80/50 পালস রেট হাই। হুম হুম হুম। আমরা ম্যানেজমেন্টটাকে এইভাবে লিখতে পারি কিনা যে ইমিডিয়েট ম্যানেজমেন্ট রিসাসিটেশন ফলোড বাই আফটার সোর্স অফ ব্লিডিং আইডেন্টিফিকেশন, যদি আর্টারিয়াল হয় দেন ল্যাপারোস্কোপিক অর ল্যাপারোটমি স্যার। না আর্টারিয়াল তো আমি আগে বুঝবো কেমন করে আর কি, মানে এখন আমার তো স্যার এইটা স্যার আর্টারিয়াল সিটি এনজিওগ্রাম স্যার একটা অপশনের কথা লেখা আছে ট্রমাতে আর কি স্যার। না, সেটা হচ্ছে ট্রমার বেলায়। এটাও তো ট্রমা, একটা সার্জিক্যাল ট্রমা স্যার। সিটি এনজিওগ্রাম করে ওই জায়গা, হ্যাঁ তারপরে দেখা যাইতে পারে আর কি, মনে হয়। হ্যাঁ প্রফেসর ইব্রাহিম প্রফেসর আশরাফ, কানেক্টেড সরি আমি আছে? মাঝখানে এই 5 মিনিট একটু বাইরে গেছিলাম, আমি মাঝখানে মিস করেছি। ওদের কনস্ট্যান্টটা একটু বলবেন আমার কোথায় ওদের? এটা আপনি তো ল্যাব টাইমটা ঠিকই আছে, যেটা আপনি দেখিয়েছেন আপনি ওকে ফাইন, একটু বলবেন? হ্যাঁ মানে ওরা বলতে চাচ্ছে যে যেহেতু পেশেন্ট ইজ ইন শক, আমরা তো তাই করেছি আর কি, মানে এই সমস্ত গুলো সবকিছু ম্যানেজমেন্ট করার পরে পরবর্তী পর্যায়ে যদি পেশেন্ট ডাজন্ট ইমপ্রুভ, তখন নেক্সট স্টেপ গুলো হচ্ছে এই, মানে এর সাথে ওরা বলতেছে যে সিটি গাইডেড এনজিওগ্রাম করে ওই ভাস্কুলার এম্বোলাইজেশন করা যায় কিনা আর কি। আপনি যে সিনারিটা দিয়েছেন এখানে, আমি যদি একটু ওদেরকে উল্টাভাবে প্রশ্ন করি, হুম ওটা একটু শুনুক মন দিয়ে প্রশ্নটা। আচ্ছা, হুম শিওর। what are the vessels that are to be ligated during due to gastrectomy? যদি জিজ্ঞেস করি ওরা কি আনসারটা দিতে পারবে আমাকে? রাইট কোন কোন গ্যাস্ট্রিক, লেফট গ্যাস্ট্রিক, রাইট গ্যাস্ট্রোএপিপ্রিক, লেফট গ্যাস্ট্রোএপিপ্রিক। আর কি বললে আরেকবার বলো? Right and left gastric and right and left gastroepiprich. That means you are going to ligate multiple vessels, isn't that? তাই তো? হুম হুম হুম। এবং মাল্টিপল ভেসেল যখন লাগে, এইসব ভেসেলগুলোর অরিজিন কোথায়? মূলত কোন ভেসেল থেকে এই জন্য এই ভেসেলগুলো আসে? মাদার ট্রাঙ্ক কোনটা? Celiac trunk. তাহলে এখন এই Main দুইটাকে যদি celiac আমি trunk। সিলিয়াক ট্রাঙ্ককে যদি আমি ব্লক করতে চাই, তাহলে আমার এর কনসিকুয়েন্স কি হবে? তাহলে এটা ব্লক করতে গেলে আদার কি সমস্যা তার হবে? আমি যদি স্যার, এটাকে এই যে মানে এতগুলো ব্রাঞ্চ থেকে আসে, আমি তো পার্ট বুঝতে স্যার পারছি হেপাটিক অন্য ব্রাঞ্চ যেগুলো হেপাটিক আর্টারি, এক্স্যাক্টলি। হেপাটিক কাজে ওগুলো এখানে যদি সাপ্লাই পাবে না। এক্স্যাক্টলি এইটা মাথায় যদি রাখি আমরা, তার পার্টিকুলার এই সিচুয়েশনে কিন্তু ওই সিটি এম্বোলাইজেশনের কোনো স্কোপই আমাদের দেখে নাই। এখানে টু অপশনস আর দেয়ার। যদি কনজারভেটিভ অ্যাপ্রোচে প্রব নাম্বার না হয়, আমাদের এন্ডোস্কোপি ম্যানুভার করতে পারি। এন্ডোস্কোপিক ম্যানুভার যদি ফেল করে, ইন দ্যাট ইউ হ্যাভ টু গো ফর এক্সপ্লোরেশন।
এই দুটোর বাইরে কোনো বিকল্প চিন্তা না করাই ভালো। অবশ্যই এর বাইরে বলেনি, মানে ওটা বললো, আমি ভাবলাম সিটি এনজিওগ্রাম করবে, এখানে সিটি এনজিওগ্রাম করার কোনো রোল নাই এখানে, কোনো লাভ মনে হয় না যে না, কোনো কোনো লাভ রোল নাই হবে। এখানে, আমি কোনো রোল। হ্যাঁ আমি হ্যাঁ, বলো বলো। ওই আমরা বলেছি সোর্স অফ ব্লিডিংটা আইডেন্টিফিকেশন আমরা কিভাবে করব? এইখানে কোনো রোল নেই সিটি স্ক্যান। সোর্স অফ ব্লিডিং আইডেন্টিফিকেশন হলে দুইটি উপায় আছে। এন্ডোস্কোপি করলে আমরা বুঝবো যে তার স্প্লাইন থেকে ব্লিডিং হচ্ছে কিনা, ইস্যু তাই হয়। আর যদি ওখানে বুঝার বুঝতে লাইনে না কোনো পারি, প্রবলেম ইউ হয়েছে হ্যাভ টু না। এক্সপ্লোর দ্য অ্যাবডোমেন টু ফাইন্ড আউট দ্য ভেসেল। এখানে বিকল্প কোনো পথই আর নাই এখানে। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম বাই ডুইং আ সিটি স্ক্যান ইন দিস হিমোডাইনামিক আনস্টেবল পেশেন্ট। এটা আমাদের মাথায় রাখতে হবে, যেসব পেশেন্টগুলো হিমোডাইনামিক আনস্টেবল, ওদেরকে আননেসেসারি ইনভেস্টিগেশন করার কোনো মানে হয় না। ইউ আর ডিলেইং টাইম, ইউ আর ডিলেইং দ্য অপারেশন, ইউ আর মেকিং দ্য পেশেন্ট ভালনারেবল টু ডেথ। এটা করা যাবে না। জাজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনটাকে সিটি করবো, কোনটাকে সিটি করবো না, এটা যদি আমার জাজমেন্ট না থাকে, তাহলে ওয়াই হ্যাভ ইউ বিকাম এ সার্জন? সার্জন হচ্ছে কোনো বাস্তবে আমাদেরকে এই ম্যানেজমেন্টটাই করতে হবে, এখানে বোধহয় ওখানে আর বোধহয় আননেসেসারি ইনভেস্টিগেশন করে তাকে তার লাইফ মানে হয় না। এক্ষেত্রে ক্লিন কাট, সিনিয়র ইজ ভেরি ক্লিন কাট। আমি কেন এই কথাটা বলছি, আমার এখানে আমি দেখেছি ড্রেন দিয়ে ব্লিডিং আসছে, বলছে ব্লাড দাও। তারপরে রাত 10টা ফোন করছে, স্যার প্রেশার তো ফল করে গেছে, 90/60 হয়ে গেছে, বলছে ব্লাড দাও, আইসিইউতে পাঠাও। আরে হোয়াট ননসেন্স! আইসিইউতে কেন পাঠাবে? এটা এক্সপ্লোর দ্য অ্যাবডোমেন টু ফাইন্ড আউট দ্য ভেসেল। এক্সপ্লোর করো। There is no role for ICU. এটা মাথায় রাখতে হবে এখানে। এবং এইখানে এই কথাটা এই জন্য বলতে পারবা যে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম বাই ডুইং সিটি এনজিওগ্রাম। এখানে সিটি এনজিওগ্রাম কোনো রোলই নাই এখানে, নো রোল। আচ্ছা, আর বাদ বাকিগুলো ওই কনভেনশনাল আর কি, যে আমরা কিভাবে এটাকে অ্যাভয়েড করতে পারি। ওগুলো ওই একই রকম, অনেকটা আর কি। হোয়াট উইল বি দ্য এক্সপেক্টেড প্রগনোসিস ফর দিস কেসেস আর কি। তো এক্ষেত্রে আহ হচ্ছে যে ইন কেস অফ, হ্যাঁ আগে এই তো এইটা, থ্যাংক ইউ। ওগুলো হচ্ছে কনভেনশনাল আর কি। তো এখানে খেয়াল রাখতে হবে যে এই ধরনের একটা পেশেন্ট যদি হয়, তাহলে কিন্তু তার কিন্তু মর্টালিটি কিন্তু কম নয়। But it is true that if it is a case of intraluminal, means যদি intra gastric হয়, as we mentioned, and that it is usually due to venous, and 95% of the cases that will be responsive. পার্শিয়াল বা একটা পয়েন্ট থেকে ব্লিডিং হয়, হ্যাঁ স্যার, একটা পয়েন্ট থেকে বা একটু ইয়ে থেকে হ্যাঁ ব্লিডিং জি হয়, জি, মিউকোজাল সাবমিউকোজাল ভেসেল গুলি থেকে হয়। হ্যাঁ জি স্যার। তো এখানে বলতেছে যে 95% ক্ষেত্রে that will respond to conservative treatment, but in case of extra luminal, that is dangerous, means only 50% cases যে এগুলো কনজারভেটিভ ট্রিটমেন্টে কাজ করবে। তার মানে হচ্ছে পার্টিকুলারলি ওই পেশেন্টের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমাদের ইন্ট্রাঅ্যাবডোমিনাল ড্রেন দিয়ে রেড ব্লাড আসতেছিল, এবং সেই ক্ষেত্রে কিন্তু মর্টালিটি রেটও কিন্তু বেশ হাই। সো ওভারঅল মর্টালিটি ইজ অ্যাপ্রক্সিমেটলি 1 to 10%। আচ্ছা, আমরা যদি এইবার আর একটু অন্য সিনারিওতে চলে যাই, যে জিনিসটা প্রায় সময় এইরকম হয়, তাহলে একটা হলো পাকস্থলী অ্যানাস্টোমোসিস, আরেকটা হলো a 60 years old woman underwent low anterior resection without covering ileostomy. On 7th postoperative day, she developed high fever, tachycardia, non-recordable BP, and lower abdominal pain. এই না দাগ দিও না, নাজমুন্নাকে দাগ দিস না। আচ্ছা, তাহলে এখন আমাদের কোশ্চেনটা হইতেছে, এটা একবার আসছে কিন্তু আর কি, 5 মার্কের আর কি। রাইট ইন শর্ট দি প্যাথোফিজিওলজি অফ শক ইন দি পেশেন্ট। তার মানে এই পেশেন্ট তো শকে চলে গেছে আর কি। তাহলে আমার উত্তরটা হয়েছে যে ইটস এ কেস অফ আর্লি অ্যানাস্টোমোটিক লিক উইথ সেপটিক শক। মানে এই হচ্ছে একটু পরে আমরা আসছি। পরের কোশ্চেনটা হচ্ছে হাউ উইল ইউ ইনভেস্টিগেট দিস পেশেন্টস। আমি এইটুর উত্তরটা কেন আগে দিয়েছি পরে বলবো আর কি। ওটা হচ্ছে 1.5 মার্ক,
আর পরের কোশ্চেনটা হচ্ছে আউটলাইন দি ট্রিটমেন্ট প্ল্যান অফ দিস পেশেন্ট, এটা হচ্ছে 2 মার্ক। আচ্ছা, তাহলে ওই যে এ টাইপ, বি টাইপ, সি টাইপ ওই এখন চলে আসবে আর কি। তাহলে এতে যেহেতু 7 দিন হয়েছে আর কি, তো আমাদের বাই ডেফিনেশন আমরা একটু পরে আসতেছি আর কি। তাহলে এটা হলো আর্লি নাস্টামোটিক লিক, সাথে যেহেতু জ্বর আছে, টেকিকার্ডিয়া আছে, বিপি কমে গেছে, অ্যাবডোমিনাল পেইন আছে, সো ইটস সেপটিক শক। আচ্ছা, এখন সেকেন্ড কোশ্চেনটা হইতেছে যে রাইট না এই যে ওই প্যাথোফিজিওলজি আর কি। আচ্ছা, এই জায়গায় একটু কথা আছে, আমি স্টার্ট করার আগে একটুখানি বলি। বেলিয়ান ল্যাবে সেপসিস, এসআইআরএস, সেপটিক শক, এই লেখাটা কিন্তু অনেক আগের। কেন অনেক আগের? বেলিয়ান ল্যাবটা কিন্তু বের হয়েছে 23 সালে আর কি, এবং এই সব ইনফরমেশন গুলো হইতেছে 2002 বা 2006 সালের। এখনো কিছু চেঞ্জ হয়েছে আর কি, একটু ভালো করে খেয়াল করতে হবে ঘটনাটা কি দাঁড়িয়েছে এখানে আর কি। ঘটনাটা হইতেছে এই চ্যাপ্টারের মধ্যে থার্ড স্টেপে হইতেছে সেপটিক শক। বেলিয়ান লাভ ওই একই জিনিস আর কি, ওর নাম দিছে সিভিয়ার সেপসিস, একই জিনিস, বা সেপসিস সিনড্রোম। এই সেপটিক শকটা কিন্তু এই জায়গায় উল্লেখ করা নাই আর কি। কেন নেই আসতেছে আমি আর কি। তাহলে উত্তরটা হচ্ছে ইটস এ কেস অফ সিভিয়ার সেপসিস অর sepsis syndrome, or truly speaking, it's a septic shock developed from free leakage of the anastomosis followed by SIRS. SIRS এ কি হয় তা আমরা সবাই জানি, যে ওর মধ্যে আজ যাওয়া দরকার নেই আর কি। এবং SIRS এর পরের স্টেপটা হইতেছে যদি সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স syndrome is not controlled, then that will be shifted to sepsis. এই সেপসিসের ডেফিনিশনের সাথে একটু চেঞ্জ হয়ে গেছে, বেলিয়ান ল্যাবের ডেফিনিশনের সাথে একটু পরিবর্তন হয়েছে, এবং এটা ওরা ওখানে বলে দিয়েছে যে কেন এই কি এটা সেপসিসটা হইতেছে, বেলিয়ান ল্যাবের কথা হইতেছে ডকুমেন্টেড সোর্স অফ ইনফেকশন। তার মানে হলো যে পেশেন্টের SIRS আছে, কি কি থাকলে হয় আসতেছি আমরা কি সাথে, যদি ইফ উই গেট দি ডকুমেন্টেড সোর্স অফ দি ইনফেকশন, দেন ইট ইজ কল্ড সেপসিস। বাট লেটেস্ট কনসেপ্ট তা না, সেটা হলো যে SIRS এর সাথে যদি অর্গান ডিসফাংশন হয়, কিভাবে বুঝবো? সোফা কি সেটা আমি আসতেছি কি, সিকোয়েন্সিয়াল অর্গান ফেলিওর অ্যাসেসমেন্ট স্কোর যদি 2 অথবা 2 এর বেশি হয়, মানে এইটুকু না বুঝলে এই পেশেন্টকে ম্যানেজ করা যাচ্ছে না আর কি, মানে আমরা একটু সময় নিচ্ছি আর কি। অথবা এইকে যেহেতু 5টা ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়, সেই জন্য এখনই করেছি কি 2021 সালে সোফাকে বাদ দিয়ে আসছে স্মল কিউ সোফা, মানে হচ্ছে কুইক সোফা। কি সেটা আসতেছি আমরা। তার মানে হলো যে পেশেন্টের বেলায় SIRS থাকবে, 4টে কন্ডিশনের ভিতরে 2টা থাকবে, এর সাথে যদি সোফা স্কোর যদি 2 হয়, অথবা তাহলে ওটাকে আমরা বলবো সেপসিস। সেপসিসের পরের স্টেপটাই হইতেছে সেপটিক শক। সেপটিক শক কখন হবে? যখন ওই পেশেন্টের দেয়ার ইজ ডেফিনিট
এভিডেন্স অফ ফেলিওর অফ ওয়ান অর মোর অর্গান, তার মানে হলো যদি কোনো পেশেন্টের বেলায় পালস, টেম্পারেচার, রেসপিরেশন, ডাব্লিউবিসি কাউন্ট চেঞ্জের চারটের মধ্যে যদি দুইটা থাকে, তাহলে ওই পেশেন্টকে আমরা লেবেল করব অ্যাজ এ কেস অফ SIRS, নট তিনটা, চারটে আর কি। তার ভিতরে একটা হইতেছে টেম্পারেচার, যদি ইফ ইট ইজ মোর দ্যান 38 ডিগ্রি অর লেস দ্যান 36 ডিগ্রি, যে কোনো একটা। টেকিকার্ডিয়া যদি 90-র উপরে হয়। থার্ড পয়েন্টটা হইতেছে টেকিপনিয়া, যদি এটা 20-এর উপরে হয়। ফোর্থ পয়েন্টটা হইতেছে ডাব্লিউবিসি কাউন্ট যদি 12,000-এর উপরে হয়। মানে ওই পেশেন্টের যদি এই চারটের ভিতরে দুটা থাকে, তাহলে ইটস এ কেস অফ SIRS। ওর সাথে যদি সোপা স্কোর যদি 2 থাকে, বা যদি সোপা স্কোর কি আমি জাস্টিস একটু পরে আর কি, তাহলে আর ওটা SIRS নয়, দ্যাট উইল বি দি এ কেস অফ সেপসিস। এবং ওর সাথে যদি অর্গান ফেলিওরের সিমটম কি আমরা একটু পরে আসতেছি আর কি, তাহলে দ্যাট ইজ সেপটিক শক। তার মানে হইতেছে, আমরা যদি সংক্ষেপে লিখতে চাই যে ইন দিস কেসেস there is leakage followed by SIRS followed by sepsis, and now this patient in the state of septic shock. আমি একটুখানি আগায় যাওয়ার পরে একটুখানি করেন, মানে এই জিনিসগুলো আমরা একটু পরে ভালো করে পড়তেছি, এগুলো আমরা জানি এটা। এখন বলতেছে যে এই পেশেন্টটাকে আমরা কি কি ভাবে ইনভেস্টিগেট করব, বলো এবার। আমি গতবারে যখন পড়াইছিলাম স্যার তখন ব্লাড এবং ইমেজিং। খেয়াল করতে হবে, সিনারিওটা হইতেছে এই পেশেন্টটাকে আমরা এখন কি কি ভাবে ইনভেস্টিগেট করব বলো। স্যার ব্লাডে সিবিসি, সিআরপি, তারপর স্যার ব্লাড কালচার, তারপর স্যার ইমেজিং এর হচ্ছে ইলেকট্রোলাইটও দেখবো স্যার, আর সিরাম ক্রিয়েটিনিন, আর আরবিএস, আর ইমেজিং এর হচ্ছে স্যার আল্ট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন followed by in CT scan for better delineation. আচ্ছা, তার মানে তুমি এখানে বলতে চাচ্ছ যে ব্লাডে তুমি দেখবা হচ্ছে সিবিসি, সিআরপি, ব্লাড কালচার, তারপরে আর কি দেখবা? আর কিছু দেখতে হবে না? স্যার ইলেকট্রোলাইট বলেছিলাম, আর ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট আরবিএস। বললে কেন আরবিএস দেখবা? স্যার পেশেন্টের বয়সটা ভুলে গেছি স্যার, কত ছিল? স্যার বয়সটা কি 50 এর উপর ছিল? 60 বছর বয়স। স্যার যদি দেখি কোমরবিডিটি কোনো থাকে অর্গান ফেলিওর নির্দেশ করে আরবিএসটা? আরবিএস কি কোনো অর্গান ফেলিওর ইন্ডিকেট করে কিনা? স্যারের প্রশ্ন, মানে আমাদের এখানে ইনভেস্টিগেশনের টার্গেটটা কি, যে আগে টার্গেটটা স্যার বলো। তার যদি তার আনডায়াগনোজ ডায়াবেটিস থাকে, ওখান থেকে স্যার তার ইনফেকশন হবে, যেটা যে ডাব্লিউবিসি কাউন্ট আমাদের আছে সেপসিসের মধ্যে। না, আমার কথা হয়েছে যে আমাদের তো ডায়াগনোসিস হইতেছে ওখানে অ্যানাস্টোমোটিক লিকেজ হয়েছে, সাথে হইতেছে সেপটিক শক, তাতে কোনো সন্দেহ নেই, তাই তো? সেপটিক শক যে হইছে সেটাকে দেখার জন্য তো তোমাকে সকল ইনভেস্টিগেশন গুলো তো তোমাকে করতে হচ্ছে আর কি। একটু আগাই গেলে বোধহয় ভালো হবে আর কি, একটুখানি আর কি। আচ্ছা, আমরা আমরা তুমি ঠিকই বলেছো, দি ফার্স্ট ইনভেস্টিগেশন হইতেছে সিবিসি কাউন্ট। এর কারণটা হইতেছে যে আমরা আগেই বলে নিছি যে SIRS থেকেই তো আলটিমেটলি কমপ্লিকেশন হয়ে ওখানে গেছে। তাহলে এইটাকে এস্টাবলিশ করার জন্য যে আমাদের 4টে পয়েন্টের ভিতরে একটা পয়েন্ট হইতেছে, 4টে পয়েন্টের ভিতরে
একটা হইতেছে WBC কাউন্ট 12,000-এর উপরে থাকতে হবে, আর এই তিনটে তো পেয়ে গেছি আমরা, মানে ওই পেশেন্টের ফিভার আছে, টেকিকার্ডিয়া আছে, টেকিপনিয়া, তাহলে এটা এক। 2 নাম্বার হলো পাশাপাশি ওই পেশেন্টকে ওর সাথে CRP করতে হবে, ইলেকট্রোলাইট করতে হবে, রেনাল ফাংশন টেস্ট করতে হবে। কেন রেনাল ফাংশন টেস্ট করতে হবে? অর্গান ফেলিওর অ্যাসেসমেন্টের জন্য, যেমন সেরাম ক্রিয়েটিনিন তো স্যার অর্গান ফেলিওর অ্যাসেসমেন্টের জন্য আমাদেরকে সিরাম ক্রিয়েটিনিন লাগবে। কারণটা হলো যে আমরা একটু পরে পরবর্তী স্লাইডে যখন আমরা যাচ্ছি, এই সেপটিক শক মানে কি? সেপটিক শক মানে হইতেছে ওই পেশেন্টের SIRS এর পরবর্তী স্টেজ হচ্ছে সেপসিস, এবং আলটিমেটলি তার ভিতরে মূল হইতেছে, একটা হইতেছে লাং, একটা হইতেছে হার্ট, লিভার, কিডনি, অ্যান্ড ফিফথ ইজ দি মাথা, মানে হচ্ছে ব্রেন। তাহলে ওই সমস্ত ইনভেস্টিগেশন গুলো যদি আমরা না করে নিই, তাহলে আমরা ওই সোফা স্কোরকে কাউন্ট করতে পারতেছি না আর কি। 2 নাম্বার হইতেছে সিরাম প্রোক্যালসিটোনিন। Serum procalcitonin acts as a marker, particularly the colonic anastomotic leakage হওয়ার পরে যদি কোনো ইনফেকশন হয়, সেক্ষেত্রে আর্লি স্টেজে, ইভেন বইপত্র বলতেছে যে দিস লেভেল WBC কাউন্ট বা CRP বাড়ার আগেই এটা বেড়ে যাবে আর কি। থার্ড হইতেছে ও যা বললো আর কি, ব্লাড কালচার, সিরাম ল্যাকটেট, প্লেন এক্সরে অ্যাবডোমেন ইন ইরেক্ট পোস্টারে কোনো লাভ হবে? শুধু অবস্ট্রাকশন ওই স্যার ওই পেরিটোনাইটিস যদি হয়ে থাকে, অবস্ট্রাকশনটা বোঝা যাবে যে অবস্থা। তাছাড়া ওই অবস্ট্রাকশনটা বোঝা যাবে। পারফোরেশন যেহেতু লো এন্ট্রি সেকশন করেছে, তারপরে অ্যানাস্টোমোসিস বিলো দ্য পেরিটোনিয়াম, স্ক্যান পার্টিকুলারলি it is মানে বলতেছে যদি কনভেনশনাল সিটি স্ক্যান হয়, তাহলে diagnostic accuracy is approximately 68%. So the choice of CT is the MDCT, মানে হচ্ছে মাল্টি ডিরেকশনাল CT, মানে হচ্ছে 3D আর কি, এবং ওর diagnostic accuracy is approximately 83%. এবং এর ক্ষেত্রে আমরা যে ফাইন্ডিংস গুলো পাই, নাম্বার 1 is the pneumoperitoneum, extra luminal fluid, extra positions of the contrast, presence of perianastomotic air is a very reliable marker, মানে আমরা ওখানে দেখবো যে ওখানে কোনো বাতাস ওখানে পাওয়া যায় কিনা, and leakage of the contrast is highly indicative, and the presence of the staple line, যে ওখানে এক্স্যাক্টলি আমরা বুঝতে পারবো সিটি করে যে ওটা কি জায়গায় নাকি একেবারে রেগুলার আছে আর্ক হয়ে গেছে আর কি। সো দি গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশনস ইন কেস অফ অ্যানাস্টোমেটিক dehiscence after APR is the CT স্ক্যান। তার মানে হলো এই উপরের এইগুলো সবগুলোই হইতেছে, উদ্দেশ্য হইতেছে টু এস্টাবলিশ দ্যাট দি patient is in the state of the septic shock as a consequence of the SIRS, and এই নিচের এইগুলো হইতেছে to diagnose that actually there is anastomotic dehiscence, কারণ ও ছাড়াও তো আরো কন্ডিশনে তো হওয়া সম্ভব। MRI করা যেতে পারে আর কি। এইগুলোকে একটু বাক করে দেখানো হয়েছে আর কি। এইটা হচ্ছে একটা সিটি দেখা যাচ্ছে ওখানে, দিস দি সিটি ইমেজ
shows the anastomotic line. এইখানে হচ্ছে গ্যাস, কন্ট্রাস্ট মিডিয়া এখানে হয়ে গেছে। সো দিস আর দি ডায়াগনস্টিক ইমেজিংস ইত্যাদি ইত্যাদি ব্যাপার স্যাপার। আচ্ছা, এখন এই পেশেন্টটাকে যদি একটু উল্টিয়ে দিই আর কি, যে 82 বছরের একটা মেল আন্ডারওয়েন্ট ল্যাপারোস্কোপিক অ্যাসিস্টেড এআর with